নমস্কার বন্ধুগণ, আজকে রবিবারের মক টেস্টের 18 নম্বর পর্বের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা অনেক এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব, যাতে একটা প্রশ্ন থেকে আরও অনেক প্রশ্নের ইনফরমেশন আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা নিতে পারি। তাহলে চলো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, গির জাতীয় উদ্যানটি আমাদের ভারতের কোন রাজ্যে অবস্থিত? গির জাতীয় উদ্যান এটি ভারতের হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আরও কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে দেখো এখানে, যেমন কানহা জাতীয় উদ্যান, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ রাজ্যে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা তো বারবার পরীক্ষায় এসেছে, ভালো করে মনে রাখবে, আসামে অবস্থিত। এছাড়াও করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে রয়েছে। এছাড়াও বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে আসামে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাম, যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে দেখতে পাবো যে এই নামগুলো কিন্তু বারবার পরীক্ষায় আমাদের জিজ্ঞেস করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে বিশ্ব জল দিবস পালন করা হলো? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এর উত্তর হয়ে যাবে 22শে মার্চ। ঠিক আছে, 22শে মার্চ এই দিনটি সম্প্রতি বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হলো। আচ্ছা, এটা সম্পর্কে পুরো বিস্তারিত ডিটেলস আমি এই সপ্তাহের যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের কালকে সকালে রয়েছে সেখানে আলোচনা করব। এখন এটুকুই মনে রাখো, বিশ্ব জল দিবস পালন করা হলো 22শে মার্চ। আচ্ছা, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস যেগুলো সম্প্রতি পালন করা হলো মনে রাখবে। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হলো 23শে মার্চ। ঠিক আছে, এছাড়াও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হলো আজকেই, অর্থাৎ 24শে মার্চ রয়েছে, যে দিনটা বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে আমরা পালন করি, অর্থাৎ আজকের দিন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস। আরও পুরো মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসের ক্লাস আমি তোমাদের করাবো, সেখানে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো অবশ্যই একবার দেখে নেবে। এর পরের প্রশ্ন দেখো, নিম্নের কে ভারতনাট্যম নৃত্যের সাথে জড়িত? এটা তো আমি তোমাদের করিয়েছি, শাস্ত্রীয় নৃত্য, সমস্ত শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত এবং হচ্ছে বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিবর্গ যে টপিক, সেটাও আমি পুরো বিস্তারিতভাবে তোমাদের ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসটা করে থাকলে অবশ্যই তোমরা বলতে পারবে যে ভারতনাট্যমের সঙ্গে জড়িত নিম্নের কে। তো এখানে যে অপশানগুলো রয়েছে দেখো, এর মধ্যে হচ্ছে রুক্মিণী দেবী, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তিনি কিন্তু ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত। ক্লিয়ার? আচ্ছা, ভারতনাট্যম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে, যেহেতু আমি ক্লাসটা তোমাদের পুরো বিস্তারিতভাবে করিয়েছি, শর্টসেও করিয়েছি, লংয়েও করিয়েছি। তো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভারতনাট্যম কোন রাজ্যের একটি জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য। এবং যুক্ত আরও কয়েকজন ব্যক্তিবর্গের নাম আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, ভারতনাট্যম সঙ্গে যুক্ত আরও কয়েকজন ব্যক্তিবর্গ হচ্ছে বৈজয়ন্তী মালা, ঠিক আছে, এছাড়া হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই, এগুলো কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি। এটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো, বিজয়ঘাট কার সমাধিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল রয়েছে সেটার নাম হচ্ছে বিজয়ঘাট। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে এখানে, প্রিয়দর্শিকা এর রচয়িতাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রচিত আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেটার নাম মনে রাখবে, সেটা হচ্ছে রত্নাবলী। ঠিক আছে, প্রিয়দর্শিকা, রত্নাবলী, এই গ্রন্থগুলোর রচয়িতা হলেন হর্ষবর্ধন। চলো পরবর্তী প্রশ্ন দেখো এখানে, গণপরিষদের ধারণা কে প্রথম দিয়েছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো, গণপরিষদের যে ধারণা, সেই ধারণাটা প্রথম দিয়েছিলেন এম.এন. রয়। কত সালে দিয়েছিলেন? সালটা ভালো করে মনে রাখবে, 1934 সালে। ঠিক আছে, 1934 সালে এম.এন. রয় আমাদের যে গণপরিষদ রয়েছে সেই গণপরিষদের ধারণাটা প্রথম দিয়েছিলেন। আচ্ছা, এখানে কিছুগুলো এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের বলে দিই যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, এম.এন. রয় 1934 সালে গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন। এরপর কি হয়েছিল, 1935 সালে কংগ্রেস কি করেছিল, গণপরিষদ গঠনের যে দাবি, সেই দাবিটা কিন্তু তুলেছিল এবং 1940 সালের আগস্ট মাসে ব্রিটিশ সরকার এই দাবিটা গ্রহণ করেছিল, 1940 সালের আগস্ট মাসে। ঠিক আছে, এবং এটাকে আমরা কিন্তু আগস্ট প্রস্তাব বলে থাকি। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। আর যেটা ইম্পর্টেন্ট, গণপরিষদের প্রথম অধিবেশনটা কবে হয়েছিল মনে রাখবে, 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। এবং প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন, মানে অস্থায়ীভাবে সভাপতিত্ব করেছিলেন, ডক্টর সচিদানন্দ সিনহা। এটা বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, তাই আমি তোমাদের বলে দিলাম কবে বসেছিল গণপরিষদের প্রথম অধিবেশন, কোথায় বসেছিল এবং প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন। এই তিনটে পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। চলো এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো এখানে, ভারতীয় সংবিধানে কয়টি অংশ বা পার্ট রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 25টি। বর্তমানে ভারতীয় সংবিধানে 25টি অংশ বা পার্ট রয়েছে। এখানে একটু তোমরা ভালো করে দেখো, সংবিধান যখন তৈরি হয়েছিল, সেই সংবিধান তৈরির সময় আমাদের ভারতীয় সংবিধানে 395টি ধারা ছিল, 22টি অংশ বা পার্ট ছিল এবং 8টি তফসিল বা শিডিউল ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে দেখো ভারতীয় সংবিধানে ধারা রয়েছে বা আর্টিকেল রয়েছে 470টি,
25টি অংশ বা পার্ট রয়েছে, যেটা আগে ছিল 22টি, এবং আগে যে 8টি তফসিল বা শিডিউল ছিল এখন বর্তমানে সেটা হচ্ছে 12টা। ঠিক আছে, বর্তমানে ভারতীয় সংবিধানে 12টা তফসিল বা শিডিউল রয়েছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে তোমরা মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ পাওয়া যায়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 51A। ঠিক আছে, 51A নম্বর ধারায় আমরা মৌলিক কর্তব্যের উল্লেখ দেখতে পাই ভারতীয় সংবিধানে আমাদের। আচ্ছা, এবার দেখো এই প্রশ্নটা থেকে প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করব। দেখো ভারতীয় সংবিধানের যে আমি বললাম যে বর্তমানে 25টা অংশ রয়েছে, সেই 25টা অংশের মধ্যে চতুর্থ অংশের 51A নম্বর অনুচ্ছেদ বা ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে বর্ণিত রয়েছে। ঠিক আছে, আচ্ছা মৌলিক কর্তব্য বর্তমানে কতগুলো রয়েছে? আমাদের বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। ঠিক আছে, এবং মনে রাখবে 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে এই মৌলিক কর্তব্যকে আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে দেওয়া নেই, খুব ভালো করে মনে রাখবে যে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মৌলিক কর্তব্যের যে ধারণা আমাদের ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? রাশিয়া থেকে। এবং মনে রাখবে মৌলিক কর্তব্য দিবস প্রত্যেক বছর পালন করা হয় 6ই জানুয়ারি। এটা ছিল মৌলিক কর্তব্য। এবার আমরা একটু মৌলিক অধিকার সম্পর্কেও জানবো এই প্রশ্নটা থেকেই। দেখো মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায়। ঠিক আছে, এবং তৃতীয় অংশ বা পার্টে কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং মনে রাখবে বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে? 6টি। তাহলে মৌলিক কর্তব্য রয়েছে 11টি, মৌলিক অধিকার রয়েছে 6টি। আগে মৌলিক অধিকার ছিল 7টি, এখন রয়েছে 6টি। ঠিক আছে, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে আমরা জানি যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, তাই এখন রয়েছে 6টি। এগুলো ইম্পর্ট্যান্ট। এবং মনে রাখবে মৌলিক অধিকারের ধারণা যেটা, সেটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এই দুটো কিন্তু একদম কনফিউজ হবে না, পুরো ভালোভাবে সমস্ত কিছু কিন্তু ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ 6 বছর। এবং মনে রাখবে লোকসভার যারা সদস্য থাকেন, লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ কার দ্বারা নিযুক্ত হন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো ক্যাগ নিযুক্ত হন আমাদের দেশের রাষ্ট্রপতির দ্বারা। আচ্ছা, এখানে আমি তোমাদের একটু বলে দিই যে রাষ্ট্রপতি আর কাকে কাকে নিয়োগ করে থাকেন। মনে রাখবে রাষ্ট্রপতি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, এছাড়াও হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। এটাও কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। এছাড়াও মনে রাখবে ইউপিএসসি, এছাড়াও হচ্ছে ইসি যেটা হচ্ছে ইলেকশন কমিশন, এছাড়া হচ্ছে ক্যাগ যেটা আমি বললাম এখানে প্রশ্নে দেওয়া রয়েছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ। এদের যে চেয়ারম্যান এবং মেম্বার সমস্তকেই কিন্তু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। এছাড়াও আমাদের ভারতে যতগুলো রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করে থাকেন কিন্তু রাষ্ট্রপতি। এগুলো ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে সর্বভারতীয় হরিজন সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা মনে রাখবে 1932 সালে। ঠিক আছে, 1932 সালে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে মনে রাখবে মহাত্মা গান্ধী দ্বারা 1932 সালে কোথায়? বম্বেতে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়। সালটা ভালো করে মনে রাখবে, কার দ্বারা হয়েছিল মনে রাখবে, কোথায় হয়েছিল, তিনটে ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? আমি এই কিছুদিন আগেই তোমাদের ইতিহাসের সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে একটা ক্লাস করিয়েছি, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটা বলতে পারবে যারা যারা ওই ক্লাসটা অ্যাটেন্ড করেছো। তো প্রত্যেকেই বলো যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। আচ্ছা, তার আগে আমি তোমাদের এখানে বলে দিই যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালের 21শে এপ্রিল। কোথায় হয়েছিল? হরিয়ানার পানিপথে। তাহলে কাদের মধ্যে হয় প্রথম পানিপথের যুদ্ধ? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবারে দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ সালটা ছিল মনে করো 1556 সালের 5ই নভেম্বর। আমি বলেছিলাম কাদের মধ্যে হয়েছিল, দেখো এখানে অপশন বিতে রয়েছে আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটা মনে রাখবে সেকেন্ড। এবং মনে রাখবে তৃতীয় যে পানিপথের যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে। কত সালে হয়েছিল? সালটা মনে রাখবে 1761 সালে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর সঠিক উত্তর দেখো এই অপশন অনুযায়ী হবে অপশন সি, পশুপতি। ঠিক আছে, বা আদি শিব। পশুপতি বা আদি শিবের উপাসনা করত কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা।
পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন 1920 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, সানডে মক টেস্টের ক্লাসটা এই জন্যই ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে কিছুগুলো প্রশ্ন আলোচনা করা হবে সেটা নয়, একটা প্রশ্ন থেকে আমরা কিন্তু আরও প্রচুর এক্সট্রা ইনফরমেশান আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককেই বলবো যে আমি প্রত্যেকেই কিন্তু সানডে মক টেস্টের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, এবং ক্লাসের পিডিএফ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকেই তোমরা কালেক্ট করবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিল? তো দেখো, ভারতের বিসমার্ক বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এখানে দেখো, নিখিল ভারতীয় মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? এখানে সালটা ইম্পর্টেন্ট, সালটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। নিখিল ভারতীয় মুসলিম লীগ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কে সবচেয়ে বেশিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কেন্দ্রীয় বাজেট, আমরা দেখলাম যে কিছুদিন আগেই বাজেট পাস হলো, তো সেই কেন্দ্রীয় বাজেট সব থেকে বেশিবার এখনো পর্যন্ত পেশ যিনি করেছেন তিনি হলেন মোরারজি দেশাই। ক্লিয়ার? তো মোরারজি দেশাই তিনি মোট 10 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। নেক্সট দেখো, অর্থনীতির জনক কাকে বলা হয়? ফাদার অফ ইকোনমি বা অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? তো এই যন্ত্রটির সাহায্যে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। অপশন বি হয়ে যাবে প্রশ্নটির সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো দেখো, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাপিকালচার। আচ্ছা, এখানে বাকি যে তিনটে অপশন রয়েছে একবার তোমরা দেখে নাও। এখানে দেখো পোমোলজি রয়েছে, পোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। অ্যান্টোমোলজি রয়েছে, দেখো অ্যান্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। এবং পিসিকালচার, ভালো করে মনে রাখবে, মাছ চাষ, ঠিক আছে, মাছ চাষের সংক্রান্ত যে বিদ্যা রয়েছে সেটাকে পিসিকালচার বলা হয়। এটাই ছিল আজকে সানডে মক টেস্টের ক্লাস। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে। আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ডেলি কুইজ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তাদের প্রত্যেককে আমি বলবো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং প্রত্যেক দিনের কুইজগুলো এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অবশ্যই তোমরা কালেক্ট করে রাখো। পিডিএফটা কিন্তু পরীক্ষার আগে রিভিশনের জন্য ভীষণ দরকার হবে, ফলে পিডিএফটা দরকার, এবং তার সাথে সাথে ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে। শুধু যে পিডিএফটা নিয়ে রেখে দেবো সেটা কিন্তু নয়, ক্লাসে পিডিএফের বাইরে আরও অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় যেগুলো কিন্তু তোমরা পিডিএফে পাবে না। তাই ক্লাসটাও যতটা ইম্পর্টেন্ট পিডিএফটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিডিএফটা তোমাদের পরীক্ষার আগে রিভিশনের জন্য একদমই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।